কিছুক্ষণ আগে এই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখছেন, দেয়ার এয়ার ডিফেন্স, এয়ারফোর্স, নেভি অ্যান্ড লিডারশিপ ইজ গন। দে ওয়ান্ট টু টক। আই সেড টু লেট, কোট আনকোট টু লেট। একটা বিষয় পরিষ্কার যে আর কোন রকম আলোচনার টেবিলে ইরানের সঙ্গে বসতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প গতকালই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হোয়াইট হাউস থেকে যে তীব্রতর হবে ইরানের ওপর তাদের আক্রমণ। المطار طلع المطار ده نعم تحرك 200 المطار يا رب الله আমি এই প্রশ্ন নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। কি মনে হচ্ছে যে আলোচনার যাবতীয় সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্প নিজে খারিজ করে দিচ্ছেন, অনেক দেরি হয়ে গেছে আর কোনো আলোচনা চলবে না? কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? পরিস্থিতি খুবই উদ্বেগজনক। প্রথম নম্বর কথাই বলি যে এটা শুধু ইরান নিয়েই যে থামবে এটা কিন্তু বললে ভুল হবে, কারণ লেবাননের উপরও অ্যাটাক শুরু করেছে ইসরায়েল। সুতরাং যুদ্ধ কিন্তু ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং শুধুমাত্র যদি ইরানকে ভেবে আমরা ভাবি যে যুদ্ধটা উনি শেষ করে দিলেন, ওখানে উনি বলেছেন বুটস উইল বি দেয়ার, এর আগে পর্যন্ত কেউ বলেন, তার মানে সেনাবাহিনীকেও ওখানে নামাবেন এবং গোটা দেশটা দখল করে নেবেন। আসলে ইরান একটা বিরাট পরিমাণ তেল ইরানের হাতে আছে। সুতরাং এই তেলের ভাণ্ডারটা ইউএসএ চাইছে, যেটা পরিষ্কার কথা, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এটা আমেরিকান ইন্টেলিজেন্স পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছিল যে ইরান থেকে আমেরিকাতে কোনো মিসাইল পৌঁছানোর মতো মিসাইল ইরানের হাতে নেই। তা সত্ত্বেও আমেরিকাকে সেফ রাখার জন্য ট্রাম্প বললেন যে আমার দরকার হচ্ছে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। সুতরাং ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ আনা এমন একটা জায়গায় পৌঁছালো যেখান থেকে ইরান তাদের ছোট্ট ক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গাকে অ্যাটাক করতে শুরু করলো। বাহরাইনকে, ইউএইকে, সৌদি আরবে, যেখানে যেখানে আমেরিকান বেজ আছে, এবং আমেরিকান বেজে গেলেই সেটা অন্য লোকেদের উপর পড়ছে, সেখানকার অধিবাসীদের উপর পড়ছে, বাইরের অধিবাসী যারা আছে তাদের এয়ারপোর্টে করছে। সুতরাং যুদ্ধ যে এইখানে থামবে সেটা নয়, যুদ্ধ আরও বিস্তৃত অবস্থা, এবং যেটা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আরো অনেক সপ্তাহ চলবে। ইউক্রেনের যুদ্ধ আমরা ভেবেছিলাম, উল্টো দিক থেকে যদি আপনি ইরানের প্রতিক্রিয়া দেখেন তাহলে ওই বিনা যুদ্ধে নাহি দিব সূচকগ্র মেদিনীর মতো তারাও কিন্তু সমান যুদ্ধ চালিয়ে যাবে, সমান যুদ্ধ, এবং ইউক্রেনের যুদ্ধে কিন্তু মনে হয়েছিল একটা সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে 3 বছর ধরে যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ হয়নি। সুতরাং ইরানের যুদ্ধ কত, উনি আমেরিকান প্রেসিডেন্ট যখন বলছেন উইকস লং এটা চলবে, তার মানে এটা যে কালকে শেষ হয়ে যাবে এর কোনো পরিস্থিতি এইরকম জায়গায় নয়। জায়গাটা যে আরও অনেক দিন চলবে এটা উনিও বুঝতে পারছেন, এবং উইকস লং বলছেন সেটা আরও প্রস্তুতি উনি বলছেন আরও অনেক দিন, মান্থস লং বলে রাখবার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি যদি এই জায়গায় যায় তাহলে ভারতের উপর সেটার ইম্প্যাক্ট সাংঘাতিক হবে, কারণ ভারতের এই যে মানে 65% তেল সেটা আসে ওই জায়গার থেকে, ওই হরমুজ প্রণালী হয়ে মিডল ইস্ট থেকে, সেইটা পুরোপুরি যদি চলে যায় তাদের এতগুলো রাষ্ট্রের সঙ্গে ডিপ্লোম্যাটিক্যালি ভারত এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এদের প্রত্যেকের সঙ্গে ভারতের হয় ফ্রেন্ডশিপ ট্রিটি, নাই ডিফেন্স ট্রিটি, নাই কোনো না কোনো কোঅপারেশন ট্রিটি আছে। তাই ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো কিছু বলা ভীষণ বিপজ্জনক হয়ে পড়বে ভারতের অধিবাসীদের পক্ষে যারা ওখানে দাঁড়িয়ে আছে, এবং ভারতের ডোমেস্টিক যে পরিবেশ বা ইন্টারন্যাশনাল যে কূটনীতি তার উপর। সুতরাং ভারতের উপরের প্রভাব একটা সাংঘাতিক জায়গায় গিয়ে পড়তে পারে, এইটা আমার মনে হয়। আমি রাহুল দা আপনার কাছে আসবো, কিন্তু গতকালকের বক্তব্যটা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল তিনি বলছেন যে যুদ্ধ শুরুর আগে 4-5 সপ্তাহের একটা টাইম প্রজেকশন আমরা করেছিলাম, কিন্তু এখন তার থেকেও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে আমরা পারি। অর্থাৎ এই যুদ্ধ যে এখনই থামবে না, এইটা গতকালকের বক্তব্য থেকে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হয়ে গেছিল। আর এইবারে আপনাদের সামনে রাখবো এই মধ্যপ্রাচ্য কিভাবে উত্তপ্ত হচ্ছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি আমি বলছিলাম কিছুক্ষণ আগে প্রতিদিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। একবার দেখুন।
اقسم بالله يا مصرهم يا ابي المطار يا ابو على المطار اقسم بالله আমি কর্নেল দাসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। একটা তো উদ্বেগের দিক হচ্ছে যে ভারতের ওপর, ভারতের অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা, তার কারণ হরমুজ প্রণালী। কর্নেল দাস, এক হচ্ছে যে চীন রাশিয়ার জন্য হরমুজ প্রণালী ইরান খোলা রেখেছে কিন্তু ভারতের জন্য বন্ধ, এইটা কেন? দেখুন, এইটা এই জন্যই কারণ চীন এবং রাশিয়া ইরানের কাছ থেকে তেল কিনে এসেছে, হয়তো এখনো কিনে যাচ্ছে, এবং ভারতও ইরানের কাছ থেকে প্রচুর তেল কিনেছে এবং কেনার সম্ভাবনা আছে। এখন চীন এবং রাশিয়ার মধ্যে রাশিয়া যদি তেল কিনে সেটাকে প্রসেস করে, সাময়িক প্রসেস করে ভারতের কাছে বিক্রি করে, আন্তর্জাতিক আইনে সেটার কোনো বাধা নেই। কারণ একটি দেশ যে কোনো দেশের কাছ থেকে ক্রুড জিনিস কিনতে পারে, সে হয়তো আংশিক প্রসেস করার পরে সেই প্রোডাক্টটা যে প্রসেস করলো সে সেভাবে বিক্রি, সেটা ভারতও করেছে। রাশিয়ার থেকে তেল কিনে সেটা ইউরোপেও বিক্রি করে, ওরা প্রতিবাদ করেছিল, কিন্তু আমাদের ফরেন মিনিস্টার স্পষ্টীকরণ দেওয়ার পরে আর কোনো কথা বলেনি। তো সেইটা রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক, তার একটা পরীক্ষা এখন আছে। দ্বিতীয় কথা হলো, চীন এবং রাশিয়া ছাড়া যদি অন্য কোনো দেশকে না ঢুকতে দেয়, তখন আমার যেটা মনে হয় সামরিক দৃষ্টিভঙ্গিতে যে হরমুজ যে প্রণালী, উত্তর পূর্ব দিকে যে, উত্তর পশ্চিম দিকে যে ইয়েটা রয়েছে, এই ইরান রয়েছে, তার স্থলভূমির উপর আক্রমণের আশঙ্কা থাকবে, এবং সেই ক্ষেত্রে সৌদি আরব এবং সংযুক্ত আরব এমিরেটস, ওমান এবং যারা পারস্য উপমহাসাগরে যারা তেল ব্যবসা করে, তাদের সেনাবাহিনীকে ওখানে নামাতে হবে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, খুব স্বাভাবিক, যেহেতু বাইরে থেকে কথা বলছেন, ফলে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা, সেই কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। উদ্বেগের একটা বিষয় হচ্ছে যে প্রচুর ভারতীয় এবং প্রচুর এই রাজ্যের বাসিন্দা তারা ভিন রাজ্যে, ইরানে বা ইসরায়েলে থাকছেন এবং তারা প্রতিটা মুহূর্ত আশঙ্কার মধ্যে কাটাচ্ছেন। যেমন আমি শিয়ালদার বাসিন্দা পলিন ডায়াস, ইনি কর্মসূত্রে আজকে 5 বছর হয়ে গেল স্কুলে চাকরি করেন এবং দুবাইতে থাকেন। এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছেন না, পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, তার কিন্তু প্রতিটা মুহূর্ত তাদের অনিশ্চয়তা এবং আতঙ্কে কাটছে। দেখুন, জাস্ট আমার ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে ওপরে ইন্টারসেপশন হচ্ছে রাত্রির অব্দি। আমি এখনো বলে বোঝাতে পারবো না। লাস্ট আই থিঙ্ক সানডে মানডে, এখন 3 দিন ধরে মানে আমাদের ইমোশনাল স্ট্যাটাস কি, অফকোর্স ফিজিক্যালি আমরা টাচউড ঠিক আছে, কারণ দুবাই গভর্নমেন্ট দ্যাট ওয়ে দে আর ভেরি কুইক, দে আর ভেরি ফাস্ট। অনেক ইন্টারসেপশন 94% ওরা সাকসেসফুলি ইন্টারসেপ্ট করেছে। হাউএভার অ্যাজ আ সিভিলিয়ান অবভিয়াসলি আমরা ভয় পাই। এট দি এন্ড অফ দ্য ডে আমার বাচ্চা আছে, আমার স্বামী এখন নেই, আমার স্বামী এখন ইউএসএ তে, তো আমার শুধু ভাই আর আমার বাচ্চা আমার সঙ্গে আছে। তো অবভিয়াসলি আমরা খুবই ভয়ে এখন থাকছি। কোনো আওয়াজ হলে ইমার্জেন্সি অ্যালার্ট আসছে, আমাদেরকে টয়লেটে দৌড়ে যেতে হচ্ছে। তো ওটা এখন, বাট আজকে সকাল থেকে আমি একটাই শুনেছি, আর কালকে রাত্রি মানে 2 AM থেকে মানে একটু থেমেছে কারেন্ট, এটা সিনারিও। আর আমি এইটুকুনি জানি, যেটা আমি জানতে পারছি এখন থ্রু আমার কোম্পানি দিয়েও, মানে অনেক আমেরিকান বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় কতদিনে পরিস্থিতি শান্ত হবে এবং কবে তারা নিজের বাড়িতে ফিরতে পারবেন, এইটা সবথেকে বড় প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।